আপনি যদি একটি রুমে প্রবেশ করে দেখতে পান সেখানকার সব মানুষ নানা রকমের মুখোশ পরে দাঁড়িয়ে আছে, তখন আপনার কেমন লাগবে? এসব মানুষের কেউ আপনার দিকে তাকিয়ে হাসছে, কেউ বা ভ্রুকুটি করছে, কিন্তু কেউ তার প্রকৃত চেহারা আপনাকে দেখাচ্ছে না। অথচ আপনি সেখানে ঢুকেছেন মুখোশবিহীন অবস্থায়, নিজের প্রকৃত চেহারা ও স্বরূপ নিয়ে। ওই পরিবেশে আপনি কতক্ষণ টিকে থাকতে পারবেন? আপনাকে তো তারা অচিরেই বোকা, গবেট এবং অথর্ব বলে গালিগালাজ শুরু করে দেবে। 19 শতকের বিখ্যাত রুশ ঔপন্যাসিক ফিওদর দস্তয়েভস্কির লেখা প্রখ্যাত উপন্যাস দ্য ইডিয়টের মূল চরিত্র প্রিন্স লেভ মিশকিনের জীবনে ঠিক এমন ঘটনাই ঘটে। মিশকিন চরম প্রতিকূল পরিবেশেও অত্যন্ত দয়ালু অন্তর নিয়ে সত্যনিষ্ঠভাবে মানুষের উপকার করে যান, কিন্তু উপকারের প্রতিদানে সমাজ তাকে উপহাস করে এবং তাকে এতটা আঘাতের পর আঘাত দেয় যে তিনি একসময় ভেঙে পড়েন। এটি যে কেবল 19 শতকের একটি উপন্যাসের চরিত্র তা নয়, আজ একবিংশ শতাব্দীতে এসেও কল্পনা করে দেখুন এটি মানুষের চরিত্র এবং এটি বেদনাদায়ক বাস্তবতা। প্রশ্ন হচ্ছে, ভালো মানুষকে কেন এই জীবনে ভালো থাকতে দেওয়া হয় না? কেন তাদেরকে অনবরত মানব সৃষ্ট প্রতিকূলতা মোকাবিলা করতে হয়? সত্যবাদী ব্যক্তিকে সম্মান জানানোর পরিবর্তে আমরা কেন তাকে নিয়ে উপহাস ও ঠাট্টা করি? আরও কঠিন প্রশ্নটি হচ্ছে, সত্যনিষ্ঠ ব্যক্তিকে যখন সমাজে উপহাসের পাত্রেই পরিণত হতে হয়, তখন উত্তম চরিত্রের একজন মানুষ কতক্ষণ নিজের সত্যনিষ্ঠা ধরে রাখতে পারবেন? আজকের ভিডিওতে আমরা ফিওদর দস্তয়েভস্কির লেখা উপন্যাসটির সহায়তায় মিথ্যাবাদী, হিংসুক ও স্বার্থান্বেষী মানুষের মোকাবেলায় কি করা উচিত তার 4টি কৌশল জানব, যা আমাদের জীবনে ভীষণভাবে কাজে লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সাকসেস চ্যানেলের আরেকটি শিক্ষণীয় ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আবু মারজান। প্রথম কৌশল, নীরবতা অবলম্বন করে প্রতিপক্ষের মনের কথাটি জেনে নিন। ধরুন এক ব্যক্তি এসে আপনাকে একটি লোভনীয় চাকরির অফার দিল, কিংবা আপনাকে একটি লাভজনক ব্যবসায় পুঁজি বিনিয়োগ করার প্রস্তাব দিল, অথবা এমন কোনো প্রস্তাব আপনার সামনে তুলে ধরল যা প্রত্যাখ্যান করা সাধারণভাবে কষ্টকর। এখন আপনি কিভাবে বুঝবেন এই লোক আপনার সঙ্গে প্রতারণা করতে আসেনি? কিভাবে বুঝবেন বিশাল অঙ্কের ঘুষের বিনিময়ে আপনাকে যে চাকরিটি অফার করা হয়েছে সেটি আপনি আসলেই পাবেন, নাকি প্রস্তাবকারী ব্যক্তি টাকাটি নিয়ে খেয়ে ফেলবে? কিংবা যে ব্যবসার কথা বলা হচ্ছে সেখানে পুঁজি বিনিয়োগ করলে আপনি আপনার টাকা এবং লভ্যাংশ রিটার্ন পাবেন কিনা তার গ্যারান্টি আছে কি? এটি বোঝার জন্য আপনি অতি সহজ একটি কৌশল অবলম্বন করুন। প্রস্তাবকারী ব্যক্তির লোভনীয় অফারটি পাওয়ার পর কোনো কথা না বলে তার চোখের দিকে তাকিয়ে চুপ করে থাকুন। অত্যন্ত কার্যকর এই কৌশলটি অবলম্বন করলে দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে ওই ব্যক্তি কথা বলতে শুরু করবে। তার কথাবার্তায় স্ট্রেস ধরা পড়বে এবং সে যদি প্রতারক হয় তাহলে সেটি আর চেপে রাখতে পারবে না। নাক কান চুলকাতে শুরু করবে, মুখ বাঁকা করবে, হাত দিয়ে নানা ধরনের অঙ্গভঙ্গি করবে, আঙ্গুল ফুটাবে, মাথা চুলকাবে ইত্যাদি। এরপর একের পর এক তার প্রস্তাবের পক্ষে অনর্থক কিছু যুক্তি তুলে ধরবে যাতে আপনি কনভিন্স হন। এই পদ্ধতিটি আসামিকে জেরা করার ক্ষেত্রে পুলিশ ব্যাপকভাবে ব্যবহার করে। আপনি যে রহস্যময় নীরবতা অবলম্বন করেছেন তাতেই প্রতারক লোকটি বুঝে গেছে যে আপনি তার কথা বিশ্বাস করেননি। এ কারণে সে বিভিন্নভাবে ব্যাখ্যা করে আপনার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবে এবং সে যত বেশি ব্যাখ্যা দিতে যাবে তার প্রতারণার স্বরূপ তত বেশি উন্মোচিত হবে, হোক সে আপনার যত বড় বন্ধু কিংবা ঘনিষ্ঠ আত্মীয়। দ্বিতীয় কৌশল, সরাসরি প্রশ্ন করে হ্যাঁ বা না উত্তর জানতে চান। এই কৌশলটি অত্যন্ত কার্যকর, বিশেষ করে স্বার্থপর ও প্রতারক মানুষদের মোকাবেলায়, যারা সঠিক কথাটি সরাসরি না বলে ঘুরিয়ে পেঁচিয়ে বিষয়টিকে জটিল আকারে উপস্থাপন করে। তাদের মোকাবেলা করার ক্ষেত্রে এই কৌশলের জুড়ি নেই। এ ধরনের মানুষ খুঁটিনাটি বিষয়কে বিস্তারিতভাবে ব্যাখ্যা করলেও মূল বিষয়টি গোপন রাখার চেষ্টা করে। ফিওদর দস্তয়েভস্কির লেখা উপন্যাসের প্রিন্স মিশকিন এই কৌশলটি ব্যবহার করেন।
আপনি যদি প্রতিপক্ষকে সরাসরি প্রশ্ন করেন যে কথা না পেঁচিয়ে আমার প্রশ্নের উত্তর এক কথায় দাও, ইয়েস অর নো, আমার বেশি কথা শোনার সময় নেই, তখন কিন্তু সে আর মূল প্রসঙ্গে এড়িয়ে আলতু ফালতু কথা বলতে পারবে না। সহজে বোঝার স্বার্থে উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছি। ধরুন আপনার সামনে কেউ কোনো প্রস্তাব নিয়ে আসলো এবং একের পর এক ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাকে প্রস্তাবটি গ্রহণে বাধ্য করার চেষ্টা করলো। এই অবস্থায় আপনি যে প্রশ্নগুলো তাকে করতে পারেন সেগুলো হচ্ছে, তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে কি এই প্রস্তাবটি গ্রহণ করতে? তুমি আমাকে যেসব কথা বললে সেসব কথা সবার সামনে বলতে পারবে কি? তুমি আমাকে বলো, যে মানুষ অন্যের ক্ষতি করতে আসে তাকে কি ভালো মানুষ বলা যায়? তুমি কি একথা স্বীকার করো যে মানুষ তার নিজের স্বার্থ উদ্ধারের জন্য অপরের ক্ষতি করতেও দ্বিধা করে না? এ ধরনের ডাইরেক্ট প্রশ্নের মাধ্যমে আপনি ওই ব্যক্তিকে একথা বুঝিয়ে দিতে পারেন যে আপনি তার মনোবাসনা ধরে ফেলেছেন। তৃতীয় কৌশল, প্রতারিত হওয়ার আগেই পাল্টা ব্যবস্থা নিন। ফিওদর দস্তয়েভস্কির লেখা উপন্যাসটিতে পারফিও রোগোজিন নামে একটি চরিত্র রয়েছে। এটি উপন্যাসের খলনায়কের চরিত্র। সহিংস চরিত্রের অধিকারী এই ব্যক্তি এক নারীর প্রেমে হাবুডুবু খায়। রোজিও নাস্তাজিয়া নাম্নী ওই নারী আবার উপন্যাসের নায়ক প্রিন্স মিশকিনের প্রেমিকা। রোগোজিন যখন বুঝতে পারে যে এই নারীকে সে পাবে না, তখন সে রোজিওকে হত্যা করে। প্রিন্স মিশকিন জানতেন যে রোগোজিন অত্যন্ত বিপজ্জনক ব্যক্তি, কিন্তু তিনি সময় মতো রোগোজিনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি বলে এক পর্যায়ে রোজিওর হত্যাকাণ্ডের সেই ট্র্যাজেডিটি ঘটে যায়। এই ঘটনায় প্রমাণিত হয় সবসময় নীরবতা বা নির্লিপ্ততা ভালো কাজ নয়, বরং তা মারাত্মক বিপদের কারণ হয়ে উঠতে পারে। অনেক সময় বিপজ্জনক ব্যক্তিদের মোকাবেলায় ভালো মানুষই দেখাতে গেলে বিপদে পড়তে হয়। আপনি যদি দেখেন কেউ আপনার সঙ্গে ছোটখাটো বিষয়ে একবার বা দুবার প্রতারণা করেছে, কিংবা অপর কারোর সঙ্গে প্রতারণা করে এসে আপনাকে তার গল্প শোনাচ্ছে, তখন নিশ্চিত হয়ে যাবেন যে প্রতারণা এই ব্যক্তির আসল রূপ। তার উপর কোনো অবস্থাতেই আস্থা রাখা যায় না। সে আপনার সঙ্গে বড় ধরনের প্রতারণা করার আগেই আপনি পাল্টা ব্যবস্থা নিন, যাতে আপনাকে ক্ষতিগ্রস্ত হতে না হয়। চতুর্থ কৌশল, অপরের উপকার করুন নিঃস্বার্থভাবে, লোক দেখানোর জন্য নয়। সঠিক স্থানে কারো প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া শক্তিমত্তার পরিচায়ক। আমরা এই কৌশলটি অপরকে কনভিন্স করার কাজে ব্যবহার করতে পারি, তবে সাহায্য করতে হবে নিঃস্বার্থভাবে, অপরকে খুশি করার জন্য নয়। যারা অপরকে খুশি করার জন্য কিংবা নিজেকে সমাজের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য মানুষের উপকার করে, তারা প্রকৃত দয়ালু নয়, বরং তারা সময় ও সুযোগ পেলে আপনার মারাত্মক ক্ষতি করতেও দ্বিধা করবে না। ফিওদর দস্তয়েভস্কির লেখা উপন্যাসটির নায়ক প্রিন্স মিশকিন এই ভুলটি করেন। তিনি কোথাও কোথাও অপরকে খুশি করতে গিয়ে মানুষের সঙ্গে দয়ালু আচরণ করেন। তবে মিশকিনের উদ্দেশ্য এখানে খারাপ ছিল না। কিন্তু আপনি জেনে রাখবেন, মানুষের দৃষ্টি আকর্ষণ করা যদি দৃশ্যত কোনো ভালো কাজের উদ্দেশ্য হয়, তাহলে সেটিকে ভালো কাজ বলা যায় না। আপনিও যদি মনে মনে কোনো ভালো কাজ করার চিন্তা এ কারণে করে থাকেন যে লোকে আপনাকে ভালো বলবে, তাহলে সেই চিন্তা থেকে বেরিয়ে আসুন। আপনি যদি কারো উপকার করতে চান, কারোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান, সেটি করুন নিঃস্বার্থভাবে, আপনার স্রষ্টাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। তাহলে এর প্রতিদান শত সহস্র বেশি গুণে আপনি ফেরত পাবেন, ইহজগতে কিংবা পরকালে। তো বন্ধুরা, আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। যাওয়ার আগে বলে রাখছি, আপনি যদি আপনার পছন্দের কাজটিকে অর্থ উপার্জনের হাতিয়ারে পরিণত করতে চান, তাহলে স্ক্রিনে প্রদর্শিত ভিডিওটি আপনারই জন্যে। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং কিছুটা হলে উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনার বন্ধু ও পরিচিত জনদের সঙ্গে এটি শেয়ার করতে পারেন, তাহলে তারাও উপকৃত হবেন। আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার সাফল্য ও বিজয় কামনা করছি।